স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বুধবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়। দুইজন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আবার সেই যেখানে তারা আছে সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুক কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব। একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানু। দর্শক, ঐক্যমত্য কমিশন থেকে ব্রিফিং হচ্ছে, আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। ঐক্যমত্য তৈরির জন্য আমরা কথা বলেছি এবং এই বিষয়ে ঐক্যমত্য এখনো তৈরি না হলেও হয়তো এই বিষয়ে সম্ভাবনা আছে। আমরা আশা করি যে যারা বহাল রাখার পক্ষে, যারা পরিবর্তনের পক্ষে, সে বিষয়ে কোনো ঐক্যমত্য এখানে হবে না, সেটা জনগণ নির্ধারণ করবেন। কিন্তু ভবিষ্যতে অন্তত এই 5টি বিষয় সংবিধানে থাকতে হবে, এইরকম একটি ঐক্যমত্য তৈরি হবে, সেইটা আমরা প্রত্যাশা করি। আবারও বলি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতা। এরপরে আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর যে কত বছর ক্ষমতায় থাকতে পারবেন। আপনারা আগের জানেন যে বার এবং মেয়াদ নিয়ে যে তর্ক, সেখান থেকে সরে এসে একজন প্রধানমন্ত্রী এক জীবনে তিনি কত বছর দায়িত্ব পালন করতে পারবেন সে বিষয়ে একটা প্রস্তাব ছিল 10 বছরের। এই বিষয়ে মোটামুটি একটা ঐকমত্য তৈরির জায়গা তৈরি হয়ে গেছে, কিন্তু যুক্ত হয়ে গেছে যে সাংবিধানিক পদগুলোতে কিংবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের কর্তৃপক্ষ তৈরি হবে কিনা। আমরা মনে করেছি বাংলাদেশের যে অভিজ্ঞতা, তাতে আমরা যে নির্বাচন কমিশন সহ দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন কিংবা অডিটর জেনারেলের মতো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এইগুলো যখন দলীয়ভাবে নিয়োগ হয় তার ফলে এইগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে না। তার পরিণতিতে নির্বাচনের কি অভিজ্ঞতা, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রশাসন দলীয়করণের কি অভিজ্ঞতা, দুর্নীতির কি ভয়াবহ চিত্র, এই সব কিছু আমরা দেখেছি। কাজে বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা থেকে আমাদের দীর্ঘদিনের লড়াই যে এইখানে অবশ্যই সাংবিধানিক পদগুলোতে নিয়োগের এমন একটা কর্তৃপক্ষ তৈরি করা দরকার, এমন একটা কমিটি তৈরি করা দরকার যেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগ এর প্রতিনিধিত্ব থাকবে। সেই ক্ষেত্রে পরিবর্তিত যে প্রস্তাব এসছে সাংবিধানিক পদে নিয়োগের কমিটি এই নামে, অর্থাৎ এনসিসি এখন আর প্রস্তাবে নেই। এখন প্রস্তাব আছে সাংবিধানিক পদ ও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের কমিটি, এবং সেখানে 7 জনের একটা কাঠামো তৈরি করা হয়েছে। আমরা বলেছি প্রয়োজনে কাঠামো সরল করা যেতে পারে, এমনকি কোন কোন প্রতিষ্ঠানে নিয়োগ হবে সেগুলো সুনির্দিষ্ট করা যেতে পারে, যেমন আমরা 5টি প্রতিষ্ঠানে কথা বলেছি। এবং একই সাথে এর জবাবদিহিতা কার কাছে থাকবে সেই প্রশ্নেও আরও সুনির্দিষ্ট করা যেতে পারে। কিন্তু এই সাংবিধানিক পদ ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই নিয়োগের একটি কমিটি, যেখানে সরকারি দল এবং বিরোধী দল এবং অন্যান্য প্রতিনিধিত্ব থাকবে, এইরকম একটি কমিটি করা দরকার। এই বিষয়ে আলোচনা এখন মধ্যাহ্নবিরতির জন্য স্থগিত হয়েছে। এরপরে আবারও আলোচনা হবে এবং আমরা না, এটা কমিশনের প্রস্তাব আছে এবং সেখানে আমাদের সকলের অনেকগুলো রাজনৈতিক দল এখানে ঐক্যমত্য আছেন। আমরা বলেছি যে এই বিষয়ে যদি এখনও কোনো সিদ্ধান্ত না হয়, আরও অধিকতর আলাপ আলোচনা করে রাজনৈতিক দলগুলো নিজের সাথে পারস্পরিক আলোচনা করবে, নিজস্ব দলীয় ফোরামে আলোচনা করবে, কমিশনে আলোচনা করবে, তার মধ্য দিয়ে যাতে অন্তত এইরকম একটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের সাংবিধানিক এই গণতান্ত্রিক পুনর্গঠনের ক্ষেত্রে একটা ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহির জন্য জরুরি, সেই বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ফলে ঐকমত্যের জন্য আমাদেরকে আরও সময় নেওয়া দরকার। কমিশনের প্রস্তাব আরো দল আছে তো, সকলের আলোচনার ভিত্তিতে। দর্শক, এতক্ষণ কথা বলছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি।
প্রশ্ন ওঠায় আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পরিবর্তন করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। আমিনুল গনি টিটুকে নিয়োগের পর থেকে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। এই অবস্থায় তাকে সরিয়ে নতুন আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া অ্যামিকাস কিউরি হিসেবে শুনানিতে অংশ নিতে আইনজীবী এনওয়াই মশিউজ্জামানকে প্রস্তুতির জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে আদালত। আগামী ২রা জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে। ট্রাইব্যুনালে মামলা চলাকালে মানুষ হত্যার লাইসেন্স পাওয়ার বিষয়ে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের বিরুদ্ধে টানা 12 দিনের সংঘাতের পর শান্তিপূর্ণ রাত পার করলেন ইরানি নাগরিকরা। যুদ্ধবিরতি কার্যকরের পর এখন পর্যন্ত ইরান কিংবা ইসরায়েলে বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া যায়নি। তবে ফের তথ্য বিভ্রাট ঘটাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে নিজ দেশের গোয়েন্দা রিপোর্টকেই মিথ্যা দাবি করেন তিনি। স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম CNN এক বিশেষ প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি, মাত্র কয়েক মাসের জন্য এই কর্মসূচি পিছিয়ে দিয়েছে। তাদের প্রতিবেদনের তথ্যের মূল উৎস ছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার রিপোর্ট। তবে এই মূল্যায়ন অস্বীকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গণমাধ্যমের তীব্র সমালোচনা করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলি হামলায় গাজায় মঙ্গলবার আরও অন্তত 86 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 56,000 ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ত্রাণ প্রার্থীরা সংখ্যায় অর্ধশতাধিক। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার সকালে গাজার অবরুদ্ধ এলাকায় খাদ্য ও সহায়তা সংগ্রহ করতে আসা সাধারণ মানুষের উপর ইসরায়েলি বাহিনী ভয়াবহ হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। রাফাতেই 27 জনকে গুলি করে হত্যা করা হয়, যারা খাদ্যের জন্য সহায়তা কেন্দ্রে যাচ্ছিলেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW সম্প্রতি এসব সহায়তা বিতরণ পয়েন্টগুলোকে মৃত্যু ফাঁদ হিসেবে আখ্যায়িত করেছে। গাজা ভূখণ্ডের খান ইউনিসে অভিযানের সময় বিস্ফোরণে 7 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হন আরও কয়েকজন সেনা সদস্য। স্থানীয় সময় মঙ্গলবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীরা এই হামলা চালায় বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। নিহত 7 সৈনিকের মধ্যে 6 জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন মাতান শাই, স্টাফ সার্জেন্ট রোনেল বেমমোশ, স্টাফ সার্জেন্ট নিফ রাদিয়া, সার্জেন্ট রনিন শাপিরো, সার্জেন্ট শাহর মানোয়াফ এবং সার্জেন্ট মায়ান বারুজ। বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ায় রজত জয়ন্তীতে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একত্রিত হবেন প্রথম টেস্ট খেলা ক্রিকেটাররা। তাদের দেয়া হবে বিশেষ সম্মাননা। এছাড়াও থাকছে দেশজুড়ে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে অনূর্ধ্ব 12 পর্যায়ের 6A সাইড টুর্নামেন্ট এবং পেসার ও স্পিনার হান্ট। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।